মেয়াদ শেষেও বাণিজ্যিক ব্যাংকের ফেরত না দেওয়ার সরকারি সংস্থার আমানত আদায় রোডম্যাপের সিদ্ধান্ত। ছাত্র জনতা অভ্যুত্থানের সুফল নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে, অভিযোগ ফখরুলের। গণহত্যায় উস্কানিদাতা সবারই বিচার হবে, তথ্য উপদেষ্টা। তালিকা না হয় শনিবারে হচ্ছে না নিহতদের স্মরণ সভা। আশুলিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নারীর মরদেহ উদ্ধার, হাই কমিশনের অনুরোধে হত্যা রহস্য উদ্ঘাটন। আসসালামু আলাইকুম, ফারজানা নাহি জানাচ্ছি এনটিভিতে মধ্যরাতের খবর। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। বিভিন্ন সরকারি সংস্থার স্থায়ী আমানতের মেয়াদ শেষ হবার পরও পাওনা পরিশোধ করছে না বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক। তাই আমানতের এসব টাকা আদায় সুনির্দিষ্ট পথ নকশা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সহ সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনা করে টাকা আদায় অগ্রাধিকার ভিত্তিতে এই পথ নকশা তৈরি করবে বলেও বৈঠকে আলোচনা হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পদ্মা ব্যাংকে জলবায়ু ফান্ডের সুদসহ 873 কোটি টাকা রয়েছে, তবে বারবার দাবি করা সত্ত্বেও টাকা ফেরত পাওয়া যাচ্ছে না। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের নতুন বাংলাদেশ গড়ায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে সরকারি ন্যাশনাল বিজনেস ডায়ালগে ব্যবসায়ীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, সব বাধা পেরিয়ে সবার অভিজ্ঞতার আলোকে কাজ করে শহীদদের আকাঙ্ক্ষার মূল্যায়ন করতে হবে, না হলে তাদের এই আত্মত্যাগ সফল হবে না। নিয়ামুল আজিজ সাদেক জানাচ্ছেন বিস্তারিত। ন্যাশনাল বিজনেস ডায়ালগ শিরোনামে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সভার আয়োজন ছিল, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুনভাবে বাংলাদেশের জন্ম হয়েছে, অতীতের সব অন্যায় দূর করে এগিয়ে যেতে হবে। ছাত্র জনতার বিপ্লব ব্যবসা বাণিজ্য সহ সব কাজ স্বাধীনভাবে করার সে সুযোগ তৈরি করে দিয়েছে, যেটা কাজে লাগানোর আহ্বান জানান তিনি। এটা সাধারণ একটা রাজনৈতিক আন্দোলন ছিল না, এবং তাদের লক্ষ্য ছিল কি, একটা নতুন বাংলাদেশ হবে। এবং যে কারণে ছাত্ররা যখন প্রাণ দিচ্ছিল, সারা দেশের মানুষ তাদের পেছনে এসে দাঁড়িয়েছিল। যে কোনো সময় আমরা এই দায়িত্বে আছি, আমরা টিম হিসেবে কাজ করতে চাই, যাতে যে আজকে যে 2 নম্বরে আছি, কি করে আমরা 1 নম্বর হব। আমাদের মেয়াদকালে যদি আপনারা 1 নম্বরে নিয়ে যেতে পারেন, আমরাও স্মরণ করবো যে বাবা একটা কিছু করছে। ডক্টর ইউনূস বলেন, মধ্যম আয়ের দেশ হলে অনেক সুযোগ সুবিধা বন্ধ হয়ে যায়, প্রতিযোগী হিসেবে অনেকের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। এই কারণে ব্যবসায়ীদের তৈরি পোশাকে 1 নম্বর হওয়ার আহ্বান জানান তিনি। শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা, সবাই যখন একটা টিম হলাম, শ্রমিক মালিক সরকার সব যখন টিম হলাম, ওটাও আমরা করে ফেলি। ওটা না করলে সামনে এগুলো কষ্ট হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, যতদিন এই সরকার থাকবে দেশ গড়ার জন্য আত্মনিয়োগ করবেন তারা। সামাজিক ব্যবসাকে উৎসাহিত করে তিনি শ্রমিক মালিক সুসম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচন আয়োজন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার নয়াপল্টনের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সুফল নস্যাৎ করতে ষড়যন্ত্র এবং অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন তিনি। এমরুল হাসানের রিপোর্ট। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারে 6টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার এই বিষয়ে প্রতিক্রিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারকে সময় দিতে চায় বিএনপি, তবে জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। মোটামুটিভাবে তার যে একটা ভিশন এই ইন্টারিম সরকারের, সেই ভিশনটার কথা মোটামুটি যাবে মোটা দাগে তিনি তুলে ধরেছেন। এখানে আমি মনে করি যে আমরা সংস্কারের কথা সবাই বলেছি, সংস্কার প্রয়োজন সেটা আমরা বলেছি, কারণ গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে ফেলেছিল, এবং সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। মূল যে বিষয়টা রয়েছে গণতন্ত্রের জন্যে, জনগণের প্রতিনিধিদের শাসন, তাদের পরিচালনা, তাদের শাসন, জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনার তাদের এই কাজগুলো শেষ করে তারা নির্বাচনের দিকে যাবেন।
15ই সেপ্টেম্বরের গণতন্ত্র দিবসের সমাবেশের প্রস্তুতি সভার পর সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, গণ অভ্যুত্থানের সাফল্য নস্যাৎ করার চক্রান্ত করছে পতিত স্বৈরাচার। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশের মানুষ এটাকে অবশ্যই তারা প্রতিবাদ করছে এবং এই ধরনের কোনো অপপ্রচারে তারা কান দেবে না, এটা আমরা বিশ্বাস করি। শিল্প খাতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে মন্তব্য করে এর বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপির মহাসচিব। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই, তবে তিনি কিছুটা সুস্থ না হওয়া পর্যন্ত বিদেশে নেওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞ টিমের পরামর্শক্রমেই বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। এর আগে বুধবার রাতে রাজধানী এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। হাসপাতালে তাকে কেবিনে ভর্তি রাখা হয়েছে। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ড বেগম জিয়াকে বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা নিরীক্ষার শেষে রিপোর্ট পর্যালোচনা করে মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে। মেডিকেল বোর্ড সে বিষয়গুলো বিবেচনায় নিয়ে দেশি বিদেশি সদস্যরা আলোচনা করছেন এবং দ্রুততম সময়ের মধ্যে শারীরিকভাবে উনি একটু সুস্থ হলেই ওনাকে যত দ্রুত বাইরে নেওয়ার যে চেষ্টা, একটা উন্নত সেন্টারে ফলো আপের জন্য, কারণ ওনার এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলি সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো জ্ঞাতন্তর নাই। যে পেশারই হোক না কেন গণহত্যায় উস্কানিদাতাদের বিচার করা হবে জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা না পাওয়ায় গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ সভা 14 সেপ্টেম্বর হচ্ছে না। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব জানান নাহিদ ইসলাম। রিপোর্টে আরও জানাচ্ছেন রকুনুদ্দিন। অন্তর্বর্তী সরকারের 1 মাস মেয়াদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন। মন্ত্রণালয়ের যেসব প্রকল্পে দুর্নীতির অভিযোগ ছিল তা পর্যালোচনা করে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা। ঊর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অদক্ষতা বা দুর্নীতি বা ফ্যাসিবাদী সরকারকে সহায়তা, তাদেরকে অন্যত্র পদায়ন করা হয়েছে এবং তদন্ত করা হচ্ছে। সুস্পষ্ট অভিযোগ বা প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে 7 নির্বাহী সদস্য বিশিষ্ট জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে বলেও জানান নাহিদ ইসলাম। সরকারি সহায়তার পাশাপাশি দেশি বিদেশি অনুদানে চলা এই ফাউন্ডেশনের কাজ হবে অভ্যুত্থানে শহীদদের পরিবারকে পুনর্বাসন, আর্থিক সুবিধা দেয়া, দেশ জুড়ে স্মৃতি ধরে রাখা ও বছর বছর অনুষ্ঠানের আয়োজন করা। 14 তারিখে স্মরণ সভাটি করা হচ্ছে না, মূলত তালিকাটি আরও চূড়ান্ত হলে এই তালিকার উপর ভিত্তি করে আমরা শহীদদের স্মরণ সভাটি আয়োজন করব এবং 728 জনের শহীদের একটা তালিকা এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আজকে পর্যন্ত। 20,263 জন হচ্ছে আহত। এখানে 5 কোটি টাকা বলা হয়েছে যে এটার জন্য অনুমোদন দেওয়া হয়েছে, নট যে 5 কোটি টাকাই খরচ হবে এই প্রোগ্রামে, 5 কোটি টাকার মধ্যে খরচ করতে বলা হয়েছে এবং এখানে এই অনুষ্ঠানে খরচটা আরও অনেক কমের মধ্যেই হবে। এ সময় সাংবাদিকরা জানতে চান অন্তর্বর্তী সরকারের 1 মাসে প্রশাসনিক কার্যক্রমের শৃঙ্খলা প্রসঙ্গে। বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি, এটা আমরা অস্বীকার করব না। প্রশাসন আমরা ঢেলে সাজাচ্ছি এবং আমরা আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে যে প্রশাসনের যে স্থবিরতাটা সেটি আসলে কেটে যাবে। সাংবাদিকদের প্রশ্ন ছিল দেশ জুড়ে সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবীদের বিরুদ্ধে ঢালাও মামলার বিষয়ে। জনগণের জায়গা থেকে বা উদ্দেশ্য প্রণোদিতভাবেও বিভিন্ন জায়গায় আসলে মামলা করা হচ্ছে। এই গণহত্যার সাথে যারা জড়িত, গণহত্যাকে নানাভাবে বৈধতা দিয়েছে, উস্কানি দিয়েছে, তাদেরকে এই বিচারের আওতায় আনা হবে। সেটা সাংবাদিকই হোক, আইনজীবী হোক, রাজনৈতিক দলের কর্মী হোক, পুলিশ হোক, প্রশাসন হোক, যে কেউ। সুস্পষ্ট প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতেই তাকে যাতে অভিযুক্ত করে মামলা নেওয়া হয় এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন ও পুলিশের সংস্কার কাজ চলছে বলেও জানান নাহিদ ইসলাম। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।
আগামী 22 সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সভাপতিতে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয় 22 সেপ্টেম্বর স্নাতক প্রথম বর্ষ ছাড়া অন্য সব বর্ষ এবং স্নাতকোত্তর পর্যায়ের পাঠদান শুরু হবে। এরপর 30 সেপ্টেম্বর থেকে স্নাতক প্রথম বর্ষের পাঠদান শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্র শিক্ষক সম্পর্ক উন্নয়নে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে। উল্লেখ্য, শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের কারণে গেল 1 জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। সিলেটে ব্যবসায়ী এবং সিএনজি চালিত অটো রিকশা চালকদের মধ্যে সংঘর্ষে 30 জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে শতাধিক সিএনজি অটোরিকশা এবং বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। পুলিশ ও এলাকাবাসী জানায়, নগরীর বন্দর বাজার এলাকার সিটি সুপারমার্কেটের সামনের রাস্তায় অটো রিকশা পার্কিং এবং যাত্রী ওঠানো নামানো নিয়ে বেশ কয়েকদিন ধরে ব্যবসায়ীদের সাথে সিএনজি চালকদের দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে সিএনজি চালক এবং ব্যবসায়ীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শুরু হয় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ। ঘণ্টাব্যাপী ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়। ভাঙচুর করা হয় বেশ কিছু দোকানপাট এবং শতাধিক সিএনজি অটোরিকশা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে তারা। যারা এটার সাথে জড়িত বা যারা অন্যায় করছে তাদেরকে আমরা একটা সুষ্ঠু ব্যবস্থা আমরা করব, এটা আমরা এনশিওর করতে পারি। এবং এখানে আমি চাচ্ছি যে যাতে জনগণের কোনো ভোগান্তি না হয়, কারণ এখানে সবাই সিলেটের একটা সম্প্রীতি আছে, আপনারা জানেন সবার মধ্যে, যাতে এই সম্প্রীতিটা নষ্ট না হয়। এই জন্য আমরা চেষ্টা করতেছি দোনো পক্ষের সাথে বসে যাতে এইটা একটা সুষ্ঠু সমাধান হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, স্বৈরাচার পতনে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের ঋণ পরিশোধ করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। কক্সবাজারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি দুর্নীতি এবং বৈষম্য রুখে দেওয়ার আহ্বান জানান। এর আগে বৃহস্পতিবার পেকুয়ায় ছাত্র জনতার আন্দোলনে নিহত ছাত্রদল নেতা ওয়াসিমের বাড়িতে গিয়ে কবর জিয়ারত এবং স্বজনদের সঙ্গে দেখা করেন হাসনাত। অন্যদিকে টাঙ্গাইলে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় সমন্বয়ক সার্জিস আলম বলেন, এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করা হয়েছে, অন্য ফ্যাসিস্টকে জায়গা করে দেওয়ার জন্য নয়। চাঁদাবাজি এবং সিন্ডিকেট রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া জামালপুর, ঝিনাইদহ এবং চাঁদপুরে মতবিনিময় সভা করেছেন সমন্বয়করা। কুষ্টিয়ায় 25টি স্বর্ণের বার সহ 2 পাচারকারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানায়, মেহেরপুর উপজেলার আমঝুপি এলাকায় ঢাকা থেকে মেহেরপুরগামী জেআর পরিবহনে অভিযান চালায় তারা। এ সময় 25টি স্বর্ণের বার সহ আলাল হোসেন এবং রাজীব হোসেন নামে 2 পাচারকারীকে আটক করা হয়। পরে তাদেরকে থানায় সোপর্দ করে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণ মেহেরপুর সীমান্ত থেকে ভারতে পাচারের পরিকল্পনা ছিল বলে জানিয়েছে তারা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ব্যাংকিং খাতের সংস্কারে গঠিত টাস্ক ফোর্সকে ব্যাংকারদের সাথে নিয়ে কাজ করার তাগিদ দিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের নতুন চেয়ারম্যান আব্দুল হাই সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে বৃহস্পতিবার তিনি একথা বলেন। প্রশ্নের জবাবে ব্যাংক লুটেরাদের সাথে কারোরই সম্পর্ক রাখা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। বলেন, আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে একসঙ্গে কাজ করবে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস। বিশেষ করে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনাগুলো সব ব্যাংক মেনে চলবে বলেও জানান বিএবি চেয়ারম্যান। প্ল্যান পলিসি করার আগে আমরাও কিছু কথাবার্তা বলতে পারি যে বেসিসে জানি প্ল্যান পলিসি করা হয়, কারণ এন্ড অফ দি ডে ব্যাংকের যে নিয়মই করুক না কেন কাজটা আমাদের করতে হবে। কাজে সেখানে আমরা মিলে যা কাজ করবো, টাস্ক ফোর্স করুক আর যাই যেটাই করুক সেটা আমাদের সাথে আলোচনা করতে হবে। টাস্ক ফোর্স তো কিছু করতে পারে না যদি আমরা আমার সাথে আলোচনা না করি। আমি বলছি যে আমাদের উই শুড বি হার্ড, মানে আমাদের শুনতে হবে আমাদের কথা। আমরা যারা ব্যাংক পরিচালনা করি, আমরা পলিসি পরিচালনা আমরা করি, কাজে আমাদের সাথে আলাপ করে নিলে ভালো হয় আর কি। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর এবং ক্রিকেট।
পাকিস্তানের বিপক্ষে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জেতায় জাতীয় দলের ক্রিকেটারদের সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেন, এই সাক্ষাতের অপেক্ষায় ছিলাম। রিপোর্টে জানাচ্ছেন, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দলে ভারসাম্য রাখা হয়েছে। লাল বলের সিরিজটা বেশি চ্যালেঞ্জিং হলেও শান্তদের প্রতিরোধ করার সামর্থ্য আছে বলে মন্তব্য করেছেন নির্বাচক হান্নান সরকার। মিরপুরে বাংলাদেশ দল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মমিনুর রিপনের রিপোর্ট। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার ইতিহাস গড়া বাংলাদেশের সামনে এবার ভারত চ্যালেঞ্জ। 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দল ঘোষণা করেছে বিসিবি। সাদা পোশাকে প্রথমবার ডাক পেয়েছেন জাকির আলী অনিক। বাংলাদেশ এ দলের হয়ে পাকিস্তান সফরে 172 রানের ইনিংস খেলে নজর কেড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ইনজুরির কারণে বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম। সামনে আমাদের টি-20 খেলাও রয়েছে, সো সেটাও আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ার শরীফুল হোয়াইট বলের জন্য। সেই জায়গা থেকে যেহেতু 100% ফিট না, আমরা আসলে ওই রিস্ক জায়গাটায় যেতে যাচ্ছি না। জাকির আলী অনিকের যে বিষয়টা আপনারা দেখবেন যে আমরা একটা জিনিস মাথায় রেখেছিলাম, কন্ডিশন এবং অপোনেন্ট। সেই জায়গা থেকে পাকিস্তানে আমরা 5 জন সিমার নিয়ে গিয়েছিলাম, এখানে আমরা সিমারের সংখ্যাটা কমিয়ে 4 জনে এনেছি এবং একজন ব্যাটসম্যানের সংখ্যা বাড়িয়েছি, মিডল অর্ডার স্পেশালিস্ট। তো মনে হয় চমৎকার ব্যালেন্স একটা দল। আপনি যদি দেখেন আমাদের 4 জন সিমার রয়েছে, 4 জন স্পিনার রয়েছে, ইনক্লুডিং 2 জন অলরাউন্ডার সাকিব এবং মিরাজ। আমি যদি জেনুইন 8 জন ব্যাটসম্যানের সঙ্গে ওই যে সাকিব মিরাজকে ঢুকাই, তাহলে কিন্তু 10 জন ব্যাটসম্যান হয়ে যাচ্ছে। নিজেদের মাটিতে ভারত সবসময়ই ফেভারিট, শক্তির সামর্থ্যও বেশ এগিয়ে তারা। তবে বাংলাদেশকে খুব বেশি পিছিয়ে রাখার সুযোগ নেই বলে মানছেন এই নির্বাচক। ইন্ডিয়ান যারা আমরা স্কোয়াডটা যেতে দেখেছি, যথেষ্ট এক্সপিরিয়েন্স দল, মানে ওদের সব প্লেয়াররাই রয়েছে যারা টেস্ট খেলে। তো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা কিন্তু ডিফারেন্ট থাকবে, সেটা অবশ্যই স্বীকার করতে হবে। আর ইন্ডিয়া ওয়ার্ল্ডের 1 নম্বর দল এখন, সো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা তো ডিফারেন্ট হবেই। আর যেহেতু স্টাবলিশ দল নিয়ে খেলছে, চ্যালেঞ্জ থাকবে। বাট আমরাও কিন্তু এখন টেস্টে যথেষ্ট ব্যালেন্স একটা দল আমি বলছি, এবং এক্সপিরিয়েন্স দল। সেই জায়গা থেকে আমরা একটা ভালো পজিটিভ মোটিভেশন নিয়ে খেলতে যাচ্ছি। সো আশা করছি যে সেই চ্যালেঞ্জটা আমরা সুন্দরভাবে হ্যান্ডেল করব। চেন্নাই সিরিজের প্রথম টেস্ট শুরু হবে 19 সেপ্টেম্বর। এজন্য আগামী রোববার দেশ ছাড়বে নাজমুল হোসেন শান্তর দল। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে তাই ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। মেয়াদ শেষেও বাণিজ্যিক ব্যাংকের ফেরত না দেয়া সরকারি সংস্থার আমানত আদায়ে রোডম্যাপের সিদ্ধান্ত। ছাত্র জনতা অভ্যুত্থানের সুফল নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে, অভিযোগ ফখরুলের। গণহত্যায় উস্কানিদাতা সবারই বিচার হবে, তথ্য উপদেষ্টা তালিকা না হয় শনিবারে হচ্ছে না নিহতদের স্মরণ সভা। আশুলিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নারীর মরদেহ উদ্ধার, হাই কমিশনের অনুরোধে হত্যার রহস্য উদ্ঘাটন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।